কবিতার কথা অনেক দিন ধরে ভেবেছি। কবিতাকে নিয়ে পথ চলার কথা আরও দীর্ঘ শতাব্দী ধরে ভেবেছি। কবিতার সঙ্গে যতদিনের যাপন ততদিনে ভালোবাসার সঙ্গে সখ্যতা হয়নি, কিন্তু কবিতার বুকে মাথায় রাখতে পেরেছি। নমস্কার। খাপছাড়া নিবেদিত কথকতা, মনের ঘরে শব্দের আড্ডা, নতুন অনুষ্ঠানের প্রথম পর্ব। শুরুতে যা বললাম, কবিতার কাছে যখন নিজেকে নতজানু করেছি, কবিতার বুকে যতবার মাথা রেখেছি ততবার নিজের শ্বাস তাঁকে দিয়েছি, তার কাছ থেকে অনেকটা প্রশ্বাস নিয়েছি। কেননা কবিতাই আমার বেঁচে থাকার একমাত্র উৎস। কবিতা কি শুধু বিন্দু বিন্দু জল? কবিতার কাছে ঝর্ণা চাইব না। কবিতার কাছে পাহাড় দেখতে চেয়ে এই কথকতার সৃষ্টি খাপছাড়ার পর্দায়। আর আজ তার প্রথম পর্ব। এই প্রথম পর্ব শুরু করব এমন একজনকে নিয়ে, যে আমার জীবনে কবিতার সঙ্গে সঙ্গী হয়েছে বেশ কিছুদিন, আমার যাপনের কবিতার অঙ্গ। তাই যখন দেখলাম যে তাকে আজকে এই কথকতার মনের ঘরে শব্দের আড্ডায় পাচ্ছি, তখন তার সঙ্গেই শুরুটা করি। সবসময় তো আমরা বড়দেরকে নিয়ে চলি, বড়দের সাথে বড়দের কথা মেনে চলি, বড়দের সাথে পথ চলি, তার কারণ গুরুজনদের থেকে যেটা শিখেছি সেটাকে পাথেয় করে চলবো, এটাই আমাদের শিক্ষা। কিন্তু কখনো কখনো ভালোবাসার জোন হয়ে ওঠে আমাদের থেকে বয়সে ছোট যারা, তারাও। সেরকমই আমার খুব ভালোবাসার জোন, যে আজ পরিণত একজন শিল্পী হয়ে উঠেছে, আবৃত্তিকার হয়ে উঠেছে। খুব গর্বের জায়গা এটা আমার কাছে। আমার খুব ছোটবেলার সাথী কিন্তু আজকে যে অতিথি। আজকে খাপছাড়া নিবেদিত কথকতা শুরু করছি আমার ছোটবেলার কাব্যসঙ্গী শরণ্যাকে নিয়ে। কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, শরণ্যার কথা বলতে গেলে বলি, তখন 2000 বোধহয় 14 কি 15 সাল। তখন শরণ্যা এত বড়ই হয়নি, কিন্তু ওর মুখটা এখনো যতটা শিশু ততটাই তখনও ছিল। আর এখনো ও ওই আয়তনে দৈর্ঘ্যে প্রস্থে বাড়লেও ওর অন্তরটা শিশু সুলভই রয়েছে। শরণ্যার সঙ্গে আমার সেই তখন থেকে পরিচয়। ও আর আমি দুজনে মিলে কবিতা বলতাম একসঙ্গে, এবং সেই সময় থেকে আমাদের কবিতার যাপন শুরু। আমার যাপনটা অনেক আগে শুরু হলেও ওকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখেছি। আর সেই জন্যে আজকে যখন কাকতালীয়ভাবেই ওকে অতিথি হিসেবে পেলাম, তখন মনে হলো যে ওকে দিয়েই আমাদের পর্ব শুরু করি। একটা কবিতা শুনে শুরু করি, তারপর গল্প করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার ভীষণ প্রিয়, তাই তাকে দিয়ে শুরু করছি। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে বাইরে হতে প্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে।
ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শেখে পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার ঘরে সুসভ্যতার আলোক, যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। বাহ, সেই আগের মতোই আমার খুব আনন্দ হচ্ছিল তোমার কবিতা শোনবার সময়। শরণ্যার কবিতার জীবনের পথ চলা কীভাবে শুরু আমি জানলেও আপনারা তো জানেন না, তাই এই প্রথাগত প্রশ্নগুলো একটু করতেই হবে ওকে আমায়। শরণ্যা, তোমার কবে থেকে কবিতার প্রতি ভালোবাসা জন্মালো? একদম ছোটবেলায় তো মা নিয়ে গেছিল, তো কয়েক বছর মার জন্যই আর কি কবিতাটা করা। তারপরে আস্তে আস্তে এই 6-7-এ ওঠার সময় থেকে কবিতার প্রতি একটা ভালোবাসা জন্মালো, বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা জন্মালো। আমি দেখলাম যে কবিতার মাধ্যমে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি, তাই কবিতার প্রতি আমার এত ভালোবাসা। বাহ, মানে কবিতার মাধ্যমে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারছো এবং বাংলা ভাষাকে ভালোবাসছো। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, শরণ্যার কিন্তু বয়স নিতান্তই কম, ও মাত্র 10ম শ্রেণীর ছাত্রী। ওকে দেখে সেটা মনে হয় না, ওকে দেখে মনে হয় অনেকটা বড় হয়ে গিয়েছে, তা কিন্তু নয়। তো এখন তো পড়াশোনাও চলছে, সাথে কবিতা এবং তোমার কবিতার শিক্ষা গ্রহণ, সে সম্পর্কে একটু বলো। কবিতা প্রথমে তো তোমার কাছেই শেখা, আমরা শিখিনি, আমরা একসাথে কবিতা বলেছি। হ্যাঁ, তারপরে আমি প্রায় 10 বছর হয়ে গেল শ্রীমতী মধুমিতা বসুর কাছে কবিতা শিখছি। আর আন্টির কাছে শুধু কবিতা শেখা নয়, জীবনে পথ চলারও অনেক কিছু শেখা, একেবারেই। হ্যাঁ, শিখে যাচ্ছি এখনো। এবং মধুমিতা দি আমাদের জীবনেও অনেকখানি জুড়ে রয়েছেন, তাঁর আশীর্বাদ খাপছাড়ার সঙ্গে সবসময় আছে। আজকেও শরণ্যা আসার আগে এবং আপনারা আরও একটি পর্বে আরেকজনকে পাবেন, মধুমিতাদির ছাত্রী, ওরা আসার আগেও স্টুডিওতে মধুমিতাদি ওদের সঙ্গে এসেছেন। আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের বড় মানুষদের কাছে, এই যে বলছিলাম যে গুরুজনদের শিক্ষা পাথেয় করে আমরা চলবো, তাদের কাছ থেকে এটাই শেখার যে সবসময় ছাত্রীদের সেই সাহচর্যটুকু দেওয়া, ছাত্রীদের সেই বটগাছের ছায়ার মতো করে আগলে রাখা। তোমাদের তো সেটা মনে হয় বলো, যে দিদি তোমাদের একেবারেই মানে বটগাছের ছায়ার মতো তোমাদের আগলে রেখেছেন। কবিতার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? কবিতার পাশাপাশি আমি নাচ করতে ভীষণ ভালোবাসি, এবং তার সাথে সাথে পড়াশোনা তো রয়েছেই। পড়াশোনা সেটাও আমার প্রিয়। বাহ, আচ্ছা একটা কবিতা শুনি তাহলে, তারপর আবার গল্প করব। তাহলে ছোটবেলার সাথে জড়িত একটা কবিতা বলি, কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যে বলেছে আমি, মা বলে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন বাদে চুন খসানো দেয়াল জড়িয়ে কি, ঠিক অবিকল সেরকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো
এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, চমৎকার। আর দর্শকদের বলি, অন্যান্য পর্বে আমার অভিব্যক্তির সঙ্গে এই পর্বে আমার অভিব্যক্তি মিলবে না। আপনাদের মনে হতে পারে যে আমি ওর কবিতা শুনে এরকম প্রতিক্রিয়া দিচ্ছি কেন। আসলে আমার তো মনে হচ্ছে যে সেই ছোট্ট শরণ্যা আমার সামনে বসে কবিতা বলছে, আর আমি শুনে মনে করছি বাহ কি সুন্দর কবিতাটা বলছে শরণ্যা। আচ্ছা, এই জায়গাটা তাহলে এটা ঠিক হলো, এই এক্সপ্রেশনটা। আচ্ছা, তাহলে ওই কিন্তু এখন একেবারেই সেটা ধৃষ্টতা হয়ে যাবে। তার কারণ এখন মধুমিতাদির আচ্ছাদনে, মধুমিতাদির শিক্ষায় ওরা পরিপূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা শরণ্যা, ছোট্টবেলা তুমি যখন কবিতা বলতে এবং এখন যখন তুমি কবিতা বলো, ধীরে ধীরে তো আমাদের সব কিছুই বদলায়, ভাবনা বদলায়। প্রথমে তুমি যেটা ভেবেছিলে যে মায়ের ইচ্ছে ছিল এবং সেই জন্য মায়ের সঙ্গে করে তুমি মায়ের সঙ্গে করেই আসতে, তো তখন মায়ের জন্য, এখন নিজের জন্যে কবিতা বলছো, সেটা কতখানি ভালো লাগে? মানে একটা কবিতা বলার পর যে একটা আনন্দ হয়, যা এই কবিতাটা একটা দারুণ সুন্দর মনে হলো, বা এই কবিতাটা না মনে হলো কি হলো না বোধ হয়, সেটা কি রকম হয় তোমার? এখন নিজের পছন্দ মতো কবিতা বলতে শিখেছি। কোনটা আমার গদ্য কবিতা বেশি ভালো লাগে। হ্যাঁ, বাহ। তো এখন যখন কোনো কবিতা ভালো মতো বলি এবং দর্শকরা যখন বলেন যে খুব ভালো হয়েছিল, তখন একটা আলাদাই ভালো অনুভূতি হয় যে নিজের ভালো লাগায় যেটা করতে পেরেছি, দর্শকদেরও সেটা ভালো লেগেছে। তোমার বিশেষত এরকম কোনো কবিতা আছে যেটা তোমার খুব প্রিয় বা সবচেয়ে প্রিয়? আমার আধুনিক কবিতা খুব পছন্দ। কবি মন্দাক্রান্তা সেনের একটি কবিতা তাহলে বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলো। অর্জুন কৃষ্ণচূড়া। বাহ। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ছড়েছে ঝড়ে, সাঁওতালি মেয়ের রক্ত ঝরাতে জানে। অর্জুন গাছ হার মানে অন্তরে, পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রেজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে টেকো। কি সুন্দর বলো তুমি শরণ্যা। আরও ভালো হোক তোমার কবিতার যাপন, কবিতা শেখা, সবটা নিয়ে তুমি খুব সুন্দর থাকো, এটা আমি সবসময়ই মনে মনে চাই। তবে এটা এখন তোমাকে যেটা জিজ্ঞেস করব, যে এখন তো ক্লাস 10, সামনেই বোর্ডস, সামনে না হলেও মানে বেশি দেরিও নেই বোর্ডসের, পড়াশোনার চাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে কবিতা চর্চা তো না থাকলে হবে না, তার কারণ ওটাই ভালোবাসা। তাও আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে আমার ডেটা অ্যানালিসিস করার ইচ্ছা রয়েছে, কিন্তু তার সাথে সাথে কবিতা চালিয়ে যাওয়াটাও আমার খুবই মনের ইচ্ছা আর কি, যেহেতু ওটা আমার ভালোবাসার জায়গা, চালিয়ে যেতেই হবে। আর আমার মনে হয় যে এই প্রসঙ্গ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু এখন তোমরা যে সময় বড় হচ্ছ আর আমরা যেভাবে বড় হয়েছি আর তোমরা যেভাবে বড় হচ্ছ, দুটোর মধ্যে একটা তো পার্থক্য, মানে বেশ বিস্তর ফারাক রয়েছে। সেখানে তোমার গিয়ে কোথাও মনে হয় যে
পড়াশোনার এতটাই চাপ যে ভালোবাসার জায়গাগুলোকে চর্চা করতে গেলে সময় আলাদা করে বার করে নিতে হয়, বা এক এক সময় ওই ব্যালেন্স করাটা একটু অসুবিধার হয়ে যায়। হ্যাঁ, এখন পড়াশোনা, স্কুল সবেরই ভীষণ চাপ, ভীষণ কম্পিটিশন যেহেতু সব ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় যে ভালোবাসার জন্য, ভালোবাসার জায়গাগুলোর জন্য একটু সময় বার করা যায়। এই যে তুমি বললে যে কম্পিটিশন সব জায়গায়, এটার প্রসঙ্গে আমি তোমার কাছে একটু জানতে চাই, যেহেতু তোমার বয়সী প্রচুর দর্শক আমাদের রয়েছেন, যে তোমার মনে হয় যে কম্পিটিশনে বা ইঁদুর দৌড় যেটাই আমি বলি, সেখানে ছুটে চলা বা সেই ওই স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা ভালো, নাকি নিজস্বতায় নিজের মতো করে যেভাবে বেড়ে উঠছো সেটা ভালো? নিজস্বতা তো প্রতিটা মানুষেরই ভীষণ দরকার, কিন্তু কিছুটা তো সমাজের সাথে চলতেই হবে, না হলে সাকসেসফুল হয়ে ওঠাটা ভীষণ অসুবিধা। তাই আমার মনে হয় যে সমাজের সাথে চললেও নিজস্বতাটা মানুষের ধরে রাখা উচিত। শরণ্যা কত বড় হয়ে গিয়েছে, আমি ওর উত্তরটা শুনে অভিভূত। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এতটা গভীরভাবে আমাদের ভাবনাগুলো আসেনি, তার কারণ আমাদের চারপাশটা তখন এতটা জটিল ছিল না যতটা ওরা যে সময় বড় হচ্ছে, যতটা ওরা সামনে থেকে দেখছে, বেশ উন্মুক্ত একটা সমাজকে দেখছে। এটা একদিক দিয়ে ভালোও আমার মনে হয়, জানো, তার কারণ তোমরা কোনটা খারাপ কোনটা ভালো সেটা খুব সহজে বুঝতে পারছো, তাই না? বেশ, আমরা কত গুরুগম্ভীর আলোচনা করব না, আমরা এবার একটু কবিতা শুনি। তাহলে স্কুল সম্পর্কে একটা কবিতা বলি, বন্ধু বান্ধব সেই নিয়েই। অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিল, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমাদের মধ্যে কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে একদিন রোদ্দুরের কথা ভাবতে 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 রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। বাহ, আমরা সকলেই কোথাও না কোথাও সেই রোদ্দুর হতে চাই, বা সেই বাঁশি বাজানো রাখাল হতে চাই, যার বিস্তৃতি পছন্দ, যার আকাশ দেখতে ভালো লাগে, যার গাছাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, যার সকালবেলা পাখির কলতান ভালো লাগে, কুহুতান ভালো লাগে। কিন্তু এই ইঁদুর দৌড়ের মাঝখানে আমাদের ছুটতে হয় অবিরাম। আর ছুটতে 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 আমরা কখন রোদ্দুর হতে ভুলে যাই, বাঁশি বাজাতে ভুলে যাই, শুধু হিসেব কষতে হয়, জীবনের জটিল হিসেব। আজকে এই মুহূর্তটুকুর জন্য সেই জীবনের জটিল হিসেব থেকে আমি বাইরে ছিলাম, রোদ্দুর দেখছিলাম। শরণ্যার চোখের মধ্যে দিয়ে রোদ্দুর দেখতে পাচ্ছিলাম। নিজের মেয়েবেলাকে ফিরে পেয়েছি। শরণ্যার তো এখন কিশোরী বেলা, মানে এই সময়টা খুব আনন্দের সময়। আমি তো বলবো প্রাণ ভরে এই সময়টা উপভোগ করো। বোধ হয়ে গেলে আরও বেশি কবিতার চর্চায় মনোনিবেশ করো। এই প্রসঙ্গে আমি তোমাকে একটু জিজ্ঞেস করব যে আন্তরিক, অর্থাৎ তুমি যেখানে যে প্রতিষ্ঠানে শেখো, আমাদের সকলের শ্রদ্ধেয়
মধুমিতা বসুর প্রতিষ্ঠান মধুমিতা দি। সেই প্রতিষ্ঠানে কাব্যচর্চা করতে গিয়ে কবিতাকে নিবিড়ভাবে পেয়েছো। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে তোমার কাব্য প্রতিষ্ঠানের ভূমিকা কতখানি তোমার জীবনে, শুধু কবিতা চর্চার ক্ষেত্রে নয়, এমনিতেও? আন্তরিকের এবং আন্টির প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। কবিতার প্রতি ভালোবাসা সেখান থেকেই তৈরি হয়েছে। আর আন্তরিকের সাথে আমি আগামী দিনেও এগিয়ে চলতে চাই, কারণ আন্তরিক আমাকে কবিতার মানে বোঝাতে অনেক হেল্প করেছে। তাই আমার মনে হয় আন্তরিকের অনেক বড় ভূমিকা কবিতার প্রতি আমার ভালোবাসা যে গড়ে উঠেছে সেই ক্ষেত্রে। বা তোমার সার্বিকভাবে তোমার জীবন খুব সুন্দর হোক, একদম চাইবো সেটা। দর্শকদেরকেও বলবো যে আশীর্বাদ করবেন শরণ্যাকে, যেন খুব সুন্দর একটি জীবন যাপন করতে পারে। তার কারণ এখন তো নানান সময় আমাদের নানান রকম প্রতিকূলতা আসে, সেগুলো যেন ওদেরকে না ছুঁতে পারে। আমরা যেন ওদের জন্য একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি, যে সমাজে ওরা মন খুলে আনন্দ করে নির্ভয়ে বাঁচতে পারে, আনন্দ করে কবিতা বলতে পারে, আনন্দ করে গান গাইতে পারে। শরণ্যা তো নাচতেও ভালোবাসে এবং করেও। শরণ্যার একটা ছোট্ট কবিতা দিয়ে আজকের আড্ডা শেষ করি। আচ্ছা, তাহলে শরণ্যার কবিতা শুনতে শুনতে আজকের আড্ডা শেষ করব। তবে বলে রাখি, কথকতা আজ থেকে শুরু হলো। কথকতা আপনারা দেখবেন প্রতি শুক্রবার রাত 8টায় খাপছড়ার পর্দায়, খাপছড়ার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আর যেটা বলতেই হয় বিপণনের ভাষায়, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, এবং কেমন লাগছে আমাদের এই নতুন কবিতার অনুষ্ঠান কথকতা, মনের ঘরে শব্দের আড্ডা, আমাদের প্রতিক্রিয়া জানাবেন, লিখে জানাবেন। আজকে শরণ্যার কবিতা শুনতে শুনতে শেষ করব। দেখা হবে আগামী পর্বে। কবি অপূর্ব দত্তের আকাশের চিঠি। একের পরে 2, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। 3-এর পরে 4, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার। 5-এর পরে 6, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। 7-এর পরে 8, এই নাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। 9-এর পরে 10, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। 13-র পরে 14, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। বাহ,